স্বাগত দেশ বাণিজ্যের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। এস আলমের সময় অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন, এসএমই খাতের উদ্যোক্তাদের ঋণ পেতে জটিলতা এবং প্রবীণদের দেওয়া ভাতা নামমাত্র, এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন দেখার আমন্ত্রণ। পতিত আওয়ামী লীগ সরকারের সময় এস আলম গ্রুপের হাতে অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের অবিলম্বে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম সহ কয়েকটি সংগঠন। রোববার সকাল 10:45টার দিকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শুরু হয়। বিক্ষোভকারীরা বলেন, এস আলম ও চট্টগ্রামের পটিয়া এলাকার অবৈধ দখলদাররা দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করছে। দখলদার মুক্ত ইসলামী ব্যাংক গঠনই তাদের লক্ষ্য বলে দাবি করেন মানববন্ধনে অংশ নেয়া বিভিন্ন সংগঠনের নেতারা। উপজেলা বাদ দিয়ে একটি মাত্র উপজেলা থেকে তোমার বাড়ির কাজের মেয়ে মার্জিনাকে নিয়োগ দিয়েছ। দেশের ষাটোর্ধ্ব জনগোষ্ঠী দ্রুত বাড়লেও প্রবীণদের জন্য সরকারি সহায়তা এখনো পর্যাপ্ত নয়। সমাজসেবা অধিদপ্তর বয়স্ক ভাতা দিলেও তার নামমাত্র বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। রোববার বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, পেশাজীবীদের বিভিন্ন আর্থিক দাবি মানতে গিয়ে বাজেট টানাহেঁচড়া করতে হচ্ছে সরকারকে। ফাহিম ইউসুফের প্রতিবেদন। 1997-98 অর্থবছর থেকে ষাটোর্ধ্ব দুস্থ প্রবীণদের বয়স্ক ভাতা দিয়ে আসছে সমাজসেবা অধিদপ্তর। তবে প্রবীণদের জন্য এ সহায়তা এখন যথেষ্ট নয়, এমন মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। রোববার রাজধানীর সোবহানবাগে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, প্রবীণদের আর্থিক, সামাজিক ও নীতিগত সমস্যা সমাধানে এগিয়ে আসবে সরকার। সরকারের পক্ষ থেকে খুব কম সময়ের মধ্যে কোনো নীতিমালা, কোনো নিয়ম কানুন বা বিশেষ সুবিধা দেওয়ার দরকার হয়, তাহলে আপনাদের সমিতি থেকে বলবেন, আমরা করে দেব। আমাদের হাতে 2-3 মাস সময় আছে। পেশাজীবীদের বিভিন্ন আর্থিক দাবি মানতে গিয়ে বাজেট টানাহেঁচড়া করতে হচ্ছে জানিয়ে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, সবার সব দাবি পূরণ করা সরকারের পক্ষে সম্ভব নয়। বাজেটের উপর চাপ পড়বে না, কারণ আমি একটু আগেই আমাদের অর্থ উপদেষ্টা সালিউদ্দিন সাহেব এবং প্রধান উপদেষ্টার সাথে বসেছিলাম। আমাদের বাজেটের অবস্থা খুবই টানাহেঁচড়া করতে হচ্ছে এত দাবি দেওয়ার মধ্যে। অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, প্রবীণ বান্ধব সমাজ গঠন মানে মানবিক সমাজ তৈরি করা। নবীন ও প্রবীণদের মধ্যে যোগসূত্র তৈরি করতে হবে। মানবিক সমাজ তৈরির কাজেরই একটা অংশ হচ্ছে কিন্তু প্রবীণ বান্ধব সমাজটা তৈরি করা। আলোচনা সভা শেষে দুস্থ চক্ষু রোগীদের মাঝে প্রদান করা হয় চিকিৎসা কার্ড। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দেশে যাত্রা শুরু করলো সৌদি আরব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। দেশটির ব্যবসায়ীদের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক তৈরিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আগামী 6 থেকে 8 অক্টোবর বিজনেস সামিট আয়োজন করেছে FABCCI, যেখানে 20টি স্টলে অংশ নেবে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান। রোববার এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় বাজার সৌদি আরব। দেশটিতে কাজ করছে 30 লাখেরও বেশি কর্মী। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য $2 বিলিয়ন বেশি। তবু স্বাধীনতা পরবর্তী 5 দশকেও হয়নি দুই দেশের মধ্যে কোনো বাণিজ্যিক সংগঠন। দুর্ভাগ্যবশত বিগত 53 বছর এই সৌদি আরব বাংলাদেশের সাথে কোনো ব্যবসায়িক প্ল্যাটফর্ম সৃষ্টি হয়নি। অবশেষে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবার আগে যাত্রা শুরু করলো সৌদি আরব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সংশ্লিষ্টরা বলছেন, ভূ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারের বিকল্প হয়ে উঠতে পারে সৌদি আরব। তারা বলছেন, তৈরি পোশাক, টেক্সটাইল, কৃষি, বন্দর ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি ও ডিজিটাল ফাইন্যান্সের বড় সুযোগ আছে দেশটিতে। সৌদি আরব বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প বাজার হয়ে উঠবে। বিশেষত টেক্সটাইল, তৈরি পোশাক, জনশক্তি রপ্তানি, তথ্য প্রযুক্তি, ডিজিটাল ফাইন্যান্স, কৃষি পণ্য ও পরিবেশ বান্ধব পাটজাত পণ্যের
বিশাল সুযোগ রয়েছে। সৌদি আরব জনশক্তির বড় বাজার হলেও বাংলাদেশি কর্মীদের বেশিরভাগই অদক্ষ, তাই পণ্য রপ্তানির পাশাপাশি দক্ষ জনশক্তি রপ্তানি বাড়াতে হবে। আমরা কিছুটা মানুষদেরকে একটু শিক্ষিত করে, একটু স্কিল ডেভেলপ করে আমরা কিন্তু অনেক মানুষ ওখানে দিতে পারি। আমাদের যে লক্ষ লক্ষ ভাই এবং বোনেরা কাজ করছেন সৌদি আরবে এবং পুরো মিডল ইস্টে এবং অন্যান্য দেশে, আমরা আমাদের সৌদি বাংলাদেশ চেম্বারের তরফ থেকে ওনাদেরকেও সম্পৃক্ত করার জন্য কাজ করছি। আমরা ইনভেস্টরকে যদি আমরা সেভাবে আমরা ফ্যাসিলিটেট করতে পারি, ব্যাংকিং সেক্টরের মধ্যে একটা বড় একটা স্টেক হোল্ডার এই এফডিআই আসার ফ্যাসিলিটেট করার জন্য। SABCCI গ্র্যান্ড লঞ্চিং উপলক্ষে সোমবার শুরু হবে 3 দিনের বিজনেস সামিট। এতে বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত 20টি স্টল থাকবে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। এবার দেশ বাণিজ্যের বিশ্লেষণ। দেশের মোট কর্মসংস্থানের প্রায় 1/3 যোগান দেয় এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত। তাঁত শিল্প থেকে বুটিক, খাদ্য প্রক্রিয়াজাতকরণ থেকে ক্ষুদ্র উৎপাদন, এসবের মধ্য দিয়েই চলছে হাজারো পরিবার। তবে ব্যাংক ঋণ নিতে গিয়ে অনেক উদ্যোক্তাকেই পড়তে হয় নানা ঝামেলায়। ফাহিম ইউসুফের আরও একটি প্রতিবেদন। রাজধানীর মিরপুরের বেনারসি পল্লী, প্রজন্ম ধরে এখানে চলছে তাঁতের ঘূর্ণি, কারিগরের হাতে তৈরি বেনারসির ঐতিহ্য। তবে এখন সেই ঘূর্ণির শব্দে মিশেছে উদ্বেগ। ব্যাংক ঋণ জটিলতায় অনেক উদ্যোক্তা হয়ে পড়েছেন ব্যাংক বিমুখ। প্রয়োজনীয় অর্থের যোগান মেটাতে অনেকেই এখন নির্ভর করছেন বেসরকারি সংস্থার ঋণের উপর। সরকার তো বলছে 10 লাখ টাকা পর্যন্ত কোনো রকমের জামানত লাগবে না, কিন্তু ব্যাংকগুলো সেগুলো করে না। অনেকে ব্যাংক লোন দিকে যাচ্ছে না, ওই যে গ্যারান্টার ঝামেলার কারণে। বাণিজ্যিক যে ট্রেড লাইসেন্সের যে জিনিসটা, ট্রেড লাইসেন্স আমরা অন্য ঠিকানায় করতে হয়। তাঁতিদেরকে লোন দেওয়া হয়েছিল কৃষি ব্যাংকের মাধ্যমে, তা যেভাবে দেওয়া হয়েছিল ওই মানে পদ্ধতিটা ভালো ছিল না। কারখানা উদ্যোক্তাদের মতে অর্থের অভাবে ও চাহিদা অনুযায়ী ডিজাইন বাড়াতে পারছেন না তারা। ফলে ঐতিহ্য টিকলেও ব্যবসা টিকছে না আগের মতো। উদ্যোক্তারা বলছেন শিল্প টিকিয়ে রাখতে কারিগরদের জীবনমান উন্নয়ন, প্রশিক্ষণ আর প্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়াতে হবে। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, সেলাইয়ের মাধ্যমে, শাড়ির ব্যাপক ব্যবহার। আমরা তো শুধু শাড়ি পরার ব্যবহার করতাম এবং জানতাম, ওনারা এসে আমাদেরকে শিখিয়েছেন এটা দিয়ে টাইও বানানো যায়, এটা দিয়ে কুসুমও বানানো যায়, এটা দিয়ে পর্দার কাপড়ও বানানো যায় এবং এগুলো করে বিদেশে রপ্তানি করা যায়। আমাদেরকে একটু আরও ওনারা সহযোগিতা করুক, আরও এইভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করুক। 3-4টা ট্রেনিং করেছে। এবং ঋণ নিয়ে মাঠ পর্যায়ে এমন সংকট থাকলেও সংশ্লিষ্টরা বলছেন ব্যাংকগুলোকে ঋণ প্রদানে আগ্রহী হতে হবে। ব্যাংকগুলিও ধরেন ক্ষুদ্র লোনের ব্যাপারে, ক্ষুদ্র ঋণের ব্যাপারে যে খুব বেশি আগ্রহী, 3-4টা ব্যাংক ছাড়া আসলে বাকিরা আগ্রহী না। দেশের প্রায় 1,18,00,000 উদ্যোক্তা সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত এসএমই খাতে, জিডিপিতে যার অবদান 25%। তবে ঋণ জটিলতা আর ব্যাংকের অনাগ্রহে পিছিয়ে পড়ছে ঐতিহ্যবাহী ক্ষুদ্র শিল্প। সঠিক নীতি সহায়তা পেলে এই কারিগরদের হাতি পারে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা যোগ করতে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। কুশি কাটার বুননে শীতের পোশাকের চল এখন আর নেই, কিন্তু ভাবুন তো পুরনো সেই কুশি কাটায় যদি তৈরি হয় নতুন কিছু, মাসে আয় হয় অন্তত 50,000 থেকে 1 লাখ টাকা। আজ জানাবো সেই গল্প। কুশি কাটায় নান্দনিক পুতুল তৈরি করে স্বাবলম্বী দুজন উদ্যোক্তা, স্বপ্ন দেখছেন বিদেশে রপ্তানির। মাকদুরা মিতি রিপোর্ট। ছোটবেলায় মায়ের হাতে কুশি কাটার নানা ধরনের শীতের পোশাক বুনতে দেখত ঐশী। পরে সেটা নিজেই রপ্ত করে নেয়। কারণে অকারণে এটা সেটা বানাতে বানাতে এক সময় তৈরি করে বসে আস্ত এক পুতুল। সেই থেকেই শুরু। মাত্র 1000 টাকা বিনিয়োগ, কয়েকটি পুতুল বানিয়ে ফেসবুক পেজে দিলে সেখানেও ব্যাপক সাড়া পায় সে। ঐশীর বন্ধুরা যখন ব্যস্ত সময় পার করেন ঘোরাঘুরি কিংবা আড্ডায়, তখন তার সময় কাটে কুশি কাটায়। নান্দনিকতায় ফুটিয়ে তোলে রং বেরঙের পুতুল। একটা ফোনের আমাদের অনেক টাইম চলে যায় ফোন ইউজ করতে করতে, তো আমি ফোন তেমন ইউজ করা হয় না। তো ওই টাইমটাই ফ্রি টাইম যখন আমার ফ্রেন্ডরা খেলে মানে ঘোরাঘুরি করে, ওই টাইমে আমি এগুলাতে বিজি থাকি, আমার টাইমটা এইভাবে করি। এটা 4 দিনের ইভেন্ট ছিল। ফার্স্ট দিনই অলমোস্ট অর্ধেক সেল হয়ে গেছে। এখন আমার পুরা টেবিলটা অলমোস্ট খালি হয়ে গেছে। তখন আমার বাসায় এসে আল্লাহর নামে শুরু করা লাগছে।
মানে ঘুমাইছি কয় ঘন্টা, 2 ঘন্টা হবে, 2 ঘন্টা ঘুমায় এগুলো বানাইছি, দেন আবার পরের দিন স্টলে আনছি, দেন আবার সব সেল হয়েছে, স্টলে বসে বসে বানাইছি। প্রায় একই রকম গল্প ইরিনার। শখের বশে করা কুশি কাটার পুতুল দেখে মুগ্ধ হয় আত্মীয় স্বজন, প্রতিবেশী। সেই থেকেই গল্পের শুরু। বর্তমানে ইডেন কলেজে স্নাতক 2য় বর্ষে পড়াশোনা করছেন তিনি, পাশাপাশি চালিয়ে যাচ্ছেন শখের পুতুল তৈরির কাজ। এইচএসসি দেওয়ার পরে অ্যাডমিশন ফেজটা চলতেছিল, তখন আমি বাসায় পড়ে থাকতাম, মানে বাসায় ক্লাস করতাম, কোচিং করতাম, কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি যাওয়া হতো, তখন রিলস দেখতাম। তো তখন আমি দেখতাম যে টার্কিশ কিছু ব্র্যান্ড আছে, ওরা মানে এরকম ক্রোশে করতো। আমি কখনো বাংলাদেশে এরকম ক্রোশে দেখি নাই, মানে আগে দেখতাম যে কাঁথা সেলাই করে ক্রোশে দিয়ে, কিন্তু কখনো এরকম ফ্লাওয়ার, অ্যামিগুরুমি এগুলো বানানো হয় এটা কখনো দেখি নাই। সো ফার্স্ট আমি ওইটা দেখার পরে আমি চিন্তা করলাম যে এটা বাংলাদেশে করা যায়। ইরিনা ও ঐশী অনলাইনে একে অন্যের সঙ্গে পরিচিত হন। বর্তমানে এই দুই উদ্যোক্তা দেশের বিভিন্ন স্থানে মেলাতে অংশগ্রহণ করছেন। অনলাইন পেজ আর মেলার বেচা বিক্রিতে দুজনেই মাসে আয় করছেন 50 থেকে 1 লাখ টাকা। ইভেন্ট হয়, এগুলোর ইভেন্টে হচ্ছে 50,000 to 1 লাখ টাচ করা হয়েছে। আমি এই পর্যন্ত কোনো বড় ইভেন্ট করি নাই, কিন্তু আমার এই পর্যন্ত সর্বোচ্চ আই থিঙ্ক 50 থেকে 60 হাজারের মতো হয়েছে। তারা চান তাদের তৈরি কুশি কাটার পুতুল একদিন আলাদা ব্র্যান্ড হয়ে উঠবে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজার মাতবে তাদের হাতের তৈরি কুশি কাটা পুতুলে। মাগদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। শিল্পে বৈচিত্র্য, কর্মসংস্থান সৃষ্টি আর উদ্যোক্তা বিকাশে এসএমই খাতের অবদান ক্রমেই বাড়ছে। তবে ব্যাংক ঋণ প্রাপ্তি, প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে এখনও নানা চ্যালেঞ্জ রয়ে গেছে। এ নিয়ে কাজ করছে এসএমই ফাউন্ডেশন, যার লক্ষ্য উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা, ডিজিটাল দক্ষতা ও বাজার সম্প্রসারণ নিশ্চিত করা। গেল জানুয়ারিতে ফাউন্ডেশনের দায়িত্ব নেন নতুন চেয়ারম্যান মোহাম্মদ মুশফিকুর রহমান। 9 মাসের অভিজ্ঞতা অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেছেন তিনি। ফাহিম ইউসুফের আরও একটি প্রতিবেদন। এসএমই খাতটা হচ্ছে, আমি বলবো যে আমাদের জাতীয় অর্থনীতির মেরুদণ্ড। জিডিপির 30% হচ্ছে এসএমইর অবদান, ডিরেক্ট অবদান। সব মিলিয়ে প্রায় 1,18,00,000 ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা আছে আমাদের দেশে। প্রথমটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি, দ্বিতীয় হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, তারপরে আসবে হচ্ছে অ্যাক্সেস টু ফাইন্যান্স। একজন উদ্যোক্তা তার ব্যাংক অ্যাকাউন্ট থাকা উচিত, তার কোন ট্রানজ্যাকশনগুলি ব্যাংকে করা উচিত, এবং ঋণের ভালো মন্দ, ঋণ কিভাবে কন্টিনিউ করতে হবে, ওই বেসিক নলেজটা যদি না থাকে, প্রথমে যদি লোন নিয়ে ওনারা ওই ব্যবসাটা বড় করার চেষ্টা করে, তাহলে একটু সমস্যা হতে পারে। তারপরে আসবে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, উনি কোনো একটা ব্যাংকের থ্রু ট্রানজ্যাকশন করছে কিনা, এবং ওনার আসলে অন্যান্য ডকুমেন্টসগুলি আছে কিনা, যেটা ব্যাংকে যাওয়ার জন্য প্রথমে দরকার। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা যারা আছে তাদেরকে ওই ঋণ সুবিধাটা দেওয়ার জন্য, এবং ওইটা দেওয়ার চেষ্টা করি আমরা সহজ শর্তে এবং সুলভ মূল্যে। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, ফাইন্যান্সিয়াল লিটারেসি, অ্যাক্সেস টু ফাইন্যান্সের ওয়ার্কশপগুলি করছি। ধরেন আমাদের দেশে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা যারা আছে তারা সবাই টেকনোলজিক্যালি অতটা অ্যাডভান্স না। আমরা এখন ফোকাস করেছি কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায়। কয়েকটা স্পেসিফিক ক্লাস্টার নিয়ে আমরা কাজ করি। রাস্তার পাশে যারা পিঠা বিক্রি করে বা স্ন্যাক্স বিক্রি করে ছোট ভ্যান নিয়ে, এদেরকে আমরা ইনফর্মাল সেক্টর বলছি। এদের কোনো বিজনেস ডকুমেন্টস নাই। এদেরকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে। এইটাকে আরও বেশি সফল করার জন্য আমাদের যেই পরিমাণ ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার গভর্নমেন্টের কাছ থেকে, সেই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আমরা যে পরিমাণ দরকার সেটা পাচ্ছি না। ব্যাংকগুলিও ধরেন ক্ষুদ্র লোনের ব্যাপারে, ক্ষুদ্র ঋণের ব্যাপারে যে খুব বেশি আগ্রহী, 3-4টা ব্যাংক ছাড়া আসলে বাকিরা আগ্রহী না। আগ্রহী না হওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে একটা 3 লাখ টাকার লোনের জন্য যে ধরনের ডকুমেন্ট দরকার হয়, একটা 30 কোটি টাকার লোনের জন্য মোটামুটি সিমিলার কাইন্ড অফ ডকুমেন্টস দরকার। সেন্ট্রাল ব্যাংক একটা দিতে পারে যে ওই রিমোট জায়গাগুলিতে অ্যাটলিস্ট সব ব্যাংকগুলির কিছু জায়গায় যে জায়গাগুলি অবহেলিত জনপদ, সেইখানে সব ব্যাংকগুলির 1-2টা করে ব্রাঞ্চ দিতে হবে। এসএমইদের সুরক্ষার জন্য আমরা ভাবছি আসলে শুধু মাল্টিন্যাশনাল না, লোকাল কর্পোরেটগুলিও কিন্তু আজকে টু সাম এক্সটেন্ট এসএমইদের কম্পিটিশন। চেষ্টা করছি ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে যদি কিছু ট্যাক্স অ্যাডভান্টেজ দেওয়া যায়। আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে এখন প্লাস্টিকের যত্রতত্র ব্যবহার এবং রেসপন্সিবলি ব্যবহার না করা। এসএমইদের জন্য আসলে একটা না, এসএমইদের জন্য অনেকগুলি অর্থনৈতিক অঞ্চলের চেষ্টা করা হচ্ছে। এরকম কিছু কিছু
অঞ্চল দেওয়া হচ্ছে, ধরেন ক্লাস্টার ভিত্তিক, যেটা আমি বলছিলাম না যে আমরা 177টা ক্লাস্টার নিয়ে কাজ করছি, ওই ক্লাস্টার ভিত্তিক কিছু এলাকা দেওয়া হচ্ছে। আমার মেয়াদকালের মধ্যে আমি ধরেন কিছু ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চাই, যে ইম্প্যাক্টটা আসলে লং লাস্টিং ইম্প্যাক্ট। তো আমি অ্যাটলিস্ট ধরেন 1%-এর লাইফ চেঞ্জ করে দিতে চাই, যাতে ওনারা উদ্যোক্তা হিসাবে একটা সাস্টেনেবল বিজনেস ওনার হতে পারে। আমি আসলে আগামী 5 বছর পরে এসএমই খাতের জিডিপিতে ডাইরেক্ট কন্ট্রিবিউশন দেখতে চাই অ্যাটলিস্ট 35%। দর্শক, এসএমই খাতের সুযোগ, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ মাজেদুল হক। মাজেদুল হক, স্বাগত আপনাকে। জি, আমরা যেমনটি দেখছিলাম যে এসএমই উদ্যোক্তাদের ঋণ পেতে যে জটিলতার বিষয়টি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং এর সমাধানটা আসলে কোথায়? জি, দেখেন যে এসএমই খাত খুব অল্প সময়ে, স্বল্প সময়ের ভিতরে বাংলাদেশের জিডিপিতে যে অবদানটা রেখেছে, যে সিগনিফিকেন্ট লেভেলে যে অবদানটা রেখেছে, সেই অবদানটা দেখে আমার কাছে মনে হয়েছে যে এই সেক্টরের যে ফাইন্যান্সিং যে ফ্যাসিলিটিসটা, এটা আরো এক্সপানশন করা দরকার। এবং কেন্দ্রীয় ব্যাংক সেটা 2004-5 সাল থেকে এরা শুরু করেছে হয়তো, কিন্তু তার পলিসি তো হয়েছে অনেক পরে। এসএমই পলিসি হয়তো 2015 সালে হয়েছে। কিন্তু এটা বাংলাদেশের অর্থনীতিতে যেটা দেখা গেছে যে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এসএমই খাতটা অনেক বড় অবদান রেখেছে। কিন্তু কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে যে অবদানটা রেখেছে সেই প্রেক্ষিতে বলা যায় যে তাদের যে ফাইন্যান্সিং ফ্যাসিলিটিসটা যত রিল্যাক্স করা দরকার ছিল, সেই অনুযায়ী কিন্তু অত রিল্যাক্স করা হয় না। দ্বিতীয় নম্বর কথা হলো যে ব্যাংকগুলো যেটা করছে সেটা লার্জ লোনের দিকে তারা ধাবিত হয়, লার্জ ক্রেডিট তারা দিতে তারা স্বাচ্ছন্দ্য ফিল করে। তার কারণ হচ্ছে যে চেয়ারম্যান সাহেব বললেন, যে আমি শুনলাম, সেটা হচ্ছে যে ডকুমেন্টেশনের যে বিষয়, যে এসএমই যে 30 লাখ টাকা নেওয়ার জন্য যে ডকুমেন্টেশন, আপনার 300 কোটি টাকা নেওয়ার জন্য সেই ডকুমেন্টেশন হয়তো 10-12টা ডকুমেন্টেশন হয়তো থাকতে পারে, পার্থক্য থাকতে পারে। দ্বিতীয় নম্বর কথা হলো যে দেখেন যে ব্যাংকের নেটওয়ার্ক এক্সপানশন করা হয়েছে, ব্যাংকের আপনার সাব ব্রাঞ্চ কনসেপ্ট চালু করা হয়েছে বাংলাদেশে। তাহলে অনেক ব্যাংকের সাব ব্রাঞ্চ কিন্তু একদম রিমোট অঞ্চলে চলে গেছে, যেখানে মহিলারা, ওমেন ক্যাটাগরি এবং মেন ক্যাটাগরি যে পিপুলরা যে কাজগুলো করতেছে, যে কাজের সাথে জড়িত, সেই কাজের তাদের লোকালয়ে চলে গেছে কিন্তু ব্যাংকের সাব ব্রাঞ্চ গুলো। তাহলে কেন্দ্র ব্যাংক থেকে একটা গাইডলাইন থাকতে হবে, স্ট্রং গাইডলাইন থাকতে হবে, যে সাব ব্রাঞ্চের মাধ্যম দিয়ে আমার এসএমই ক্রেডিট ডিসবার্সমেন্ট আমার 50% হতে হবে, এর ভিতরে মহিলারা পেতে হবে 30%। এটা আমি কেন্দ্র ব্যাংকের কাছে একটা সুপারিশ করব। কারণ একসময় ব্যাংকগুলো যখন শহরে ব্যাংকগুলো যখন স্থাপন করা হচ্ছিল, সেট আপ করা হচ্ছিল ব্যাংকের ব্রাঞ্চগুলো, নেটওয়ার্কগুলো, কিন্তু বাংলাদেশ ব্যাংক একসময় বলেছিল যে 50-50 এক হচ্ছে গ্রাম অঞ্চলে করতে হবে, পল্লী অঞ্চলে, আর আপনি শহর অঞ্চলে। পরবর্তীতে কিন্তু ব্যাংকের নেটওয়ার্ক ওইভাবে কিন্তু এক্সপানশন করা হয়েছে। তাহলে আমি বলবো যে এসএমই ডিসবার্সমেন্টের বিষয়ে, এই লোনের ডিসবার্সমেন্টের বিষয়ে কিন্তু কেন্দ্র ব্যাংকের কিন্তু একটা নির্দেশনা থাকতে পারে। দ্বিতীয় নম্বর, দেখেন দুঃখজনক যে ক্রেডিট কনসেন্ট্রেশন এইটা চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে সব থেকে বেশি। তাহলে আমি ক্রেডিট কনসেন্ট্রেশন যদি ঢাকা এবং চট্টগ্রামে যদি মোট বিনিয়োগের 80% এই দুই বিভাগে থাকে, তাহলে জি মাজেদুল হক, আমরা যদি দেখি তাহলে বাকি বিভাগগুলোর যে আমার ফাইন্যান্সিং ফ্যাসিলিটিস, তারা অবশ্যই বঞ্চিত হচ্ছে, সেটা লার্জ ক্রেডিট হোক, সেটা স্মল ক্রেডিট হোক। জি, আমি আরেকটু প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, যে আমি আমার ঢাকা এবং চট্টগ্রামে দুইটা জায়গায় আমার লোন ডিসবার্সমেন্ট হচ্ছে মোট বিতরণকৃত ঋণের 70%। সুতরাং আমাকে সব বিভাগের জন্য সমানভাবে একটা ইকুইটির জন্য থাকে, সমানভাবে যেন ঋণ কার্যক্রম পরিচালনা করা হয়, এটা কেন্দ্র ব্যাংকের একটা নির্দেশনা থাকতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো যে দেখেন যে ব্যাংকগুলো যে ধরনের সিদ্ধান্ত নিয়েছে বা ইতিপূর্বে যে নিয়েছে, কিন্তু এটার জন্য যেটা ইমপ্লিমেন্ট করতে হবে, বাস্তবায়ন করতে হবে, যারা বাস্তবায়ন করছে তাদেরও ট্রেনিং এর দরকার। এবং আমি বলবো যে ব্যাংকগুলো যে ট্রেনিং ব্যবস্থা করা দরকার, সেই ট্রেনিং ব্যবস্থা যে রিকোয়ার্ড ট্রেনিং দরকার, সেই ট্রেনিংটা কিন্তু ব্যাংকগুলো থেকে দিতে হবে। জি মাজেদুল হক, আমি আরেকটা প্রশ্ন করতে চাই আপনার কাছে। ফাউন্ডেশনও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে, সেটা হচ্ছে রিমোট অঞ্চলে যে তারা কাজ করতে পারে এবং বিভিন্ন জায়গায় যে তারা এটাকে আপনার এসএমই এক্সপানশন বাড়ানোর জন্য আপনার সচেতনতামূলক আপনার কার্যক্রম পরিচালনা করতে পারে, ট্রেনিং থেকে শুরু করে।
আমার কথা হলো যে আপনার ক্রেডিট কনসেন্ট্রেশন ব্যাংকের মাধ্যমে যেটা হচ্ছে সেটা সব বিভাগে, সব জেলায়, সব উপজেলায় সমানভাবে এটা ডিসবার্সমেন্ট করা হয়। তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এসএমই কার্যক্রমটা আরো বেগবান হবে। আর একটা বিষয় হলো যে অর্থনীতিকে বহুমুখী করার জন্য এসএমইর বিকল্প নাই। অর্থনীতি যদি আমি বহুমুখী করতে না পারি তাহলে আমার রপ্তানিটাও বহুমুখীকরণ করা যাবে না, আমার রপ্তানি বাজার সম্প্রসারণ করা যাবে না। সুতরাং বাংলাদেশে কিন্তু আনাচে কানাচে অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু আপনার উৎপাদন করা হচ্ছে। এখন একটা বিষয় হলো যে দেখেন আমাদের সমকক্ষ যে অর্থনীতিগুলো রয়েছে তারা জিডিপিতে অবদান রাখছে কিন্তু অনেক বেশি পরিমাণে। যেমন ভিয়েতনামে 60% অবদান রাখছে আমার সমকক্ষ অর্থনীতি, তাই না? আপনার ভারতে 60% অবদান রাখছে এসএমইতে। তাহলে বাংলাদেশে সেখানে 30% পড়ে রয়েছে। তাহলে আমি বাংলাদেশ কেন 40% 45% যেতে পারবে না? সুতরাং আমার কাছে এসএমই যে পলিসি যেটা আছে এবং কেন্দ্র ব্যাংকের যে নির্দেশনা আরো কঠোর হতে হবে, মনিটরিং কঠোর হতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, যখন কেন্দ্র ব্যাংক কোভিড-19 করোনা ভাইরাসের সময় 200 বিলিয়ন টাকা যখন দিয়েছিল তখন কিন্তু এসএমই খাতে এটা ডিসবার্স করার তারা প্রায়োরিটি দিয়েছিল, গুরুত্ব দিয়েছিল। কিন্তু শেষে দেখা যাচ্ছে ব্যাংকগুলোতে যখন রিপোর্টিং করে, যখন বাণিজ্যিক যখন তফসিলি ব্যাংকগুলো যখন বাংলাদেশ ব্যাংকের কাছে রিপোর্টিং করে তখন কিন্তু খুব মানে দেখেন মানে আমি বলবো যে যাচাই না করে, অ্যাসেসমেন্ট না করে বিভিন্ন ভাবে এই লোনের টাকাটা বিতরণ করে বাংলাদেশ ব্যাংকের কাছে রিপোর্টিং করা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাজিদুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। কর ফাঁকি রোধ ও ফাঁকি দেয়া রাজস্ব পুনরুদ্ধারে মাঠ পর্যায়ের গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রোববার এক বিজ্ঞপ্তিতে কর অঞ্চলসমূহে কার্যকর গোয়েন্দা ও তদন্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রতিটি অঞ্চলে ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন সেল গঠন ও কার্যপদ্ধতি নির্ধারণের বিস্তারিত নির্দেশনা দেয়া হয়। এতে আরও বলা হয়েছে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য যেমন গণমাধ্যমে প্রকাশিত খবর, আয়কর নথির অসংগতি বা সম্পদ বিবরণীতে অস্বাভাবিকতা থাকলে সংশ্লিষ্ট টিম তদন্ত শুরু করবে। এর ফলে কর ফাঁকি হ্রাস ও সুষ্ঠু কর সংস্কৃতি গড়ে উঠবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড। এখন জানিয়ে দিচ্ছি আজকের পুঁজিবাজারের দিন শেষের লেনদেন পরিস্থিতি। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জেরটা প্রথমে দেখব। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে দিন শেষে লেনদেন পরিস্থিতি কেমন ছিল আমরা অপেক্ষা করছি। জি, আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে দিন শেষে আজ প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে 31 পয়েন্ট, বেড়ে 5447 পয়েন্টে দাঁড়িয়েছে। এর মধ্যে লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি, তার পরবর্তী কার্ডের জন্য আমরা অপেক্ষা করছি। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ দর বেড়েছে 183টি প্রতিষ্ঠানের, কমেছে 147টির এবং অপরিবর্তিত আছে 65টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দিন শেষে লেনদেন হয়েছে 619 কোটি 28 লাখ টাকা, যা গত দিনের চেয়ে প্রায় 77 কোটি টাকা কম লেনদেন হয়েছে। এছাড়া আজ ঢাকার পুঁজিবাজারের টপ গেইনারের তালিকায় ছিল সোশ্যাল ইসলামী ব্যাংক, দ্বিতীয় অবস্থানে ছিল বিডি ল্যাম্পস এবং তৃতীয় অবস্থানে ছিল এবি ব্যাংক। এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারের তালিকায় কোন কোন প্রতিষ্ঠান ছিল। টপ লুজারের তালিকায় আজ আমরা অপেক্ষা করছি। টপ লুজারের তালিকায় আজ আমরা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক দেখে নিচ্ছি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক কমেছে 99 পয়েন্ট, কমে 15,179 পয়েন্টে অবস্থান করছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। এর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 105টির দর বেড়েছে, কমেছে 68টির এবং অপরিবর্তিত রয়েছে 21টির দাম। লেনদেন হয়েছে 10 কোটি 90 লাখ টাকা। দর্শক, আমরা এখন জানিয়ে দিচ্ছি টাকার সঙ্গে প্রধান মুদ্রার বিনিময় হার পরিস্থিতিটা আজকে কি ছিল। আমরা শুরুতেই দেখে নিচ্ছি আজ ডলার কিনতে খরচ হয়েছে 122 টাকা 50 পয়সা এবং বিক্রি হয়েছে 121 টাকা 50 পয়সায়। পাউন্ডের ক্রয় মূল্য 169 টাকা 39 পয়সা এবং বিক্রয় মূল্য 162 টাকা 30 পয়সা। এছাড়া ইউরোর ক্রয় মূল্য 147 টাকা 86 পয়সা। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জাপানি ইয়েন আজ ক্রয় হয়েছে 85 পয়সা এবং বিক্রি হয়েছে 79 পয়সায়। সৌদি রিয়াল ক্রয় হচ্ছে 33 টাকা
5 পয়সা এবং বিক্রি হয়েছে 32 টাকা 29 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত 29 টাকা 59 পয়সা এবং বিক্রয় হয়েছে 28 টাকা 70 পয়সায়। এরপরেই আছে সিঙ্গাপুরি ডলার, আজ ক্রয় হচ্ছে 98 টাকা 37 পয়সায়, বিক্রয় হয়েছে 93 টাকা 85 পয়সায়। ইন্ডিয়ান রুপি 1 টাকা 46 পয়সায় ক্রয় হয়েছে এবং বিক্রি হয়েছে 1 টাকা 29 পয়সায়। চাইনিজ ইয়েন আজ ক্রয় হয়েছে 19 টাকা এবং বিক্রয় হয়েছে 17 টাকা 01 পয়সায়। দর্শক, এই ছিল আজকে দেশ বাণিজ্যের আয়োজনে। দেখার জন্য ধন্যবাদ।